দু নম্বরের প্রশ্নগুলো কিভাবে লিখবো স্যার? 4 নম্বরের জন্য কতগুলো পয়েন্ট আমাদের লিখলে 4-এ 4 আসবে? 4 নম্বরের জন্য ভিডিও আজকে দিচ্ছি না, আজকে দিচ্ছি শুধুমাত্র 2 নম্বরের জন্য, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, যেটা তোমাদের কাছে আমি আজকে বলবার চেষ্টা করব। এবং এর আগেও ভিডিওতে বারবার বলেছি, সঠিক উত্তর টু দা পয়েন্ট উত্তর লিখলেই 2-এ 2, 4-এ 4 সমস্তটাই পাবে। কিভাবে লিখবো দেখো, নমুনা দিচ্ছি এবং এই নমুনার সঙ্গে তোমার উত্তরটা ঠিক এই রকম ভাবে লিখে আসলে তুমি কিন্তু 2-এ 2 অবশ্যই পাবে। 1 নম্বরের প্রশ্নটা আর বলার অপেক্ষা রাখে না, সেখানে শুধুমাত্র ওপেন হেডেড কোশ্চেন হয় এবং সেখানে উত্তর দিলেই কিন্তু কমপ্লিট, তবে সেটা সম্পূর্ণ বাক্যে লিখবে। আবারও বলছি, 1 নম্বরে যে প্রশ্নগুলো উত্তর চাওয়া হয় সম্পূর্ণ বাক্যে লিখবে, কারণ যে সময় থাকে কোনো অসুবিধে নেই। প্রথম যে এমসিকিউ 20টা, অনেক স্যার ম্যাডাম বলছেন শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখবে, আর আমি বলবো দাগ নম্বর দিয়ে প্রশ্নটা লিখে উত্তরটা লিখবে, তাহলে সম্পূর্ণতা আসবে, ভালো লাগবে যিনি পরীক্ষক তার কাছেও কিন্তু এটা খুব সুন্দর মনে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবে 1 নম্বরের প্রশ্নগুলো লিখবে। এইবার আসি 2 নম্বরের প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে প্রথম একটা আছে, আমি একটা নমুনা হিসাবে তোমাদের সামনে কিছু প্রশ্ন উত্তর বলছি। স্বাধীন ভারতের পক্ষে দেশীয় রাজ্যগুলি স্বাধীন অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না কেন? এইটার উত্তর কি হবে? এইটার উত্তরে প্রথমে আমরা বলবো যে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে। তারপর থেকে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ব্যাপারে ভারত সরকার, নবগঠিত ভারত সরকার উদ্যোগ গ্রহণ করেছিল। তার মধ্যে অন্যতম ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু। উদ্দেশ্য, দেশের মধ্যে থেকে স্বাধীন রাজ্য হিসাবে থাকলে দেশের ঐক্য, নাম্বার 1, 2 দেশের অখণ্ডতা, নাম্বার 3 দেশের বিচ্ছিন্নতাবাদ, নাম্বার 4 শত্রুর মোকাবেলার সম্মুখীন হতে পারে, দেশ নিরাপদে নাও থাকতে পারে। তার জন্য আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল দেশ ও রাজ্যগুলোকে ভারতভুক্তি করবার জন্য তিনি কিন্তু কার্যক্রম গ্রহণ করেছিলেন। এইভাবে আমরা যদি উত্তরটা লিখে আসি তাহলে কিন্তু একদম সঠিক 2-এ 2 পাবে। দেশের সুরক্ষা এখানে সব থেকে বড় ব্যাপার। এই প্রশ্নে দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তা, জনগণের সুরক্ষা, জনগণের নিরাপত্তা, দেশের অখণ্ডতা, ঐক্যতা, এইগুলো কিন্তু এই পয়েন্টের মধ্যে অবশ্যই রাখবে এবং সর্বোপরি সর্দার বল্লভভাই প্যাটেলের কথাটা নিচে লিখে আসবে, তবেই কিন্তু উত্তরটা সম্পূর্ণ হবে। এবং আশা করছি তোমরা 2-এ 2 পাবে, হাসি মুখে তোমরা পরীক্ষা হল থেকে তৃপ্তি ভরে লিখে বাড়ি আসতে পারবে। দেখো নেক্সট আরেকটা প্রশ্ন, আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদকে নব্য কেন বলা হয়? দেখো, বেদান্তবাদ খুব জটিল বিষয়, আধ্যাত্মিক বিষয়। এই আধ্যাত্মিক বিষয়, বেদান্ত দর্শন খুব জটিল বিষয়। বেদের শেষ অংশে বেদান্ত এবং বেদান্তের থেকেই এইখানটাই আমাদের আলোচ্য বিষয় আলোকিত হচ্ছে। একমাত্র স্বামী বিবেকানন্দ সহজ সরল ভাষায় তিনি বেদান্তের সার মর্মটা জনগণের সামনে তুলে ধরেছেন। কিভাবে? জনসেবা, মানবতা, মানুষকে ভালোবাসা, মানবতার দিক উদ্ঘাটিত করা, এটাই তিনি যে গুরুত্ব সহকারে মানুষের সামনে উপস্থাপন করলেন, এটাকেই আমরা বলছি নব্য বেদান্তবাদ। অর্থাৎ বেদান্ত দর্শনে মানব সেবা, জীব সেবা, ঈশ্বর সেবা যেটা বলা হচ্ছে সেটাকেই তিনি সহজ সরল প্রাঞ্জল ভাষায় আপামর জনগণের মধ্যে ছড়িয়ে দিলেন। এর জন্যে বিবেকানন্দ তার এই নব্য বেদান্তটাকে আমরা উল্লেখ করছি। ঠিক এইভাবে তুমি যদি সুন্দর করে গুছিয়ে লিখে আসো, কোন পরীক্ষক আছেন যিনি তোমাকে নম্বরটা দেবেন না? তাই তো, অবশ্যই দেবে। তারপরে দেখো, এরপরে সোমপ্রকাশ কে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলার কারণ কি?
তাহলে প্রথমে বলো সোমপ্রকাশ পত্রিকাটি কে প্রকাশনা করেছেন? সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশনা করেছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ। ফার্স্ট লাইন এটা লেখো। তোমরা বাংলার ক্ষেত্রে কি লেখো? বাংলায় যদি কোনো উত্তর লিখতে হয় প্রথমে কি লিখতে হয়? কোন পাঠ্যাংশ থেকে নেওয়া বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া, কোন পদ্যাংশ থেকে নেওয়া, তারপর লেখকের নাম কি এইটা লেখো, অনুচ্ছেদ থাকলে কোন অনুচ্ছেদ থেকে নেওয়া হচ্ছে এটা লেখো। ঠিক এখানেও তাই, ইতিহাসে স্থান, কাল, পাত্র এই তিনটে যেন অবশ্যই থাকে উত্তরের মধ্যে। যদি সেই উত্তরের মধ্যে ইতিহাসে স্থান, কাল, পাত্র চাই, অবশ্যই এইগুলো থাকবে। কেমন? এবার সব প্রশ্নেই তো স্থান, কাল, পাত্র দেওয়া যাবে না, নেইও। যেগুলো দেওয়ার মতো সেগুলো অবশ্যই দিতে হবে। আর সব প্রশ্নের উত্তর একরকম হবে না, এটাও বলে রাখছি। 2 নম্বরের প্রশ্ন কোনোটা 2.5 লাইনে শেষ হয়ে যেতে পারে, কোনোটা 4 লাইনও কিন্তু লাগতে পারে। যেমন সোমপ্রকাশ পত্রিকা, যেটা উদাহরণ দিচ্ছি সেটাই আসি। সোমপ্রকাশ পত্রিকা প্রথম লাইনে লিখবো যে সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণের প্রচেষ্টায় এবং বিদ্যাসাগরের সহযোগিতা নিয়ে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশনা করেছিলেন। এই সোমপ্রকাশ পত্রিকা বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা বলার কারণ নিম্নরূপ। নাম্বার 1, এখানে লাগাতার ভাবে ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সমালোচনা করা হতো। নাম্বার 2, যে ব্রিটিশ সরকারের সমস্ত কার্যাবলীর পক্ষে বিপক্ষে সমালোচনার বা মূল্যায়নের বিষয়টি তুলে ধরা হতো। নাম্বার 3, ভারতের রাজনৈতিক চিন্তা চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই পত্রিকার মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী বা রাজনৈতিক অধিকার জন্য এখানে কিন্তু লাগাতার প্রচার করা হতো। এবং ভারতের ওপরে ব্রিটিশ শাসনের যে শাসন, শোষণ, অত্যাচার লাগামহীন যে পদ্ধতিতে করছে সেইগুলোর সমস্তটাই এই পত্রিকায় কিন্তু লেখা হতো। যার জন্য 1878 সালে লর্ড লিটন সোমপ্রকাশ পত্রিকাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলেন, যে দেশপ্রেম যাতে গড়ে না ওঠে, জাতীয়তাবাদ যাতে গড়ে না ওঠে, ব্রিটিশ বিরোধী মানসিকতা যাতে গড়ে না ওঠে। এইভাবে তুমি যদি উত্তর লেখো তাহলে উত্তরটা সঠিক জায়গায় আসবে। এবং পরীক্ষক যারা আছে, অনেক মানবিক পরীক্ষক, তারা জীবনের প্রথম পরীক্ষা তোমরা দিচ্ছ, তারা কিন্তু কেউই তোমাদের বিপক্ষে নয়, এটা কিন্তু বলে রাখছে এই ভিডিওতে। স্যার ম্যাডামদের সম্পর্কে কোনো বাজে চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষা হলে যাবে না। সুন্দর করে গুছিয়ে উত্তর লেখো, সঙ্গে সঙ্গে নাম্বারটা পেয়ে যাবে। তুমি তোমার বাড়ির আশেপাশে একটুখানি নজর দাও, যে যেমন ভাবে দেখো পড়াশোনা করেছে ঠিক তেমন তারা কিন্তু নম্বরটা পেয়েছে। ইনজাস্টিস বলে কিছু নেই, সবটাই সঠিক জাস্টিস হয়, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো যে প্রশ্নটা আরো আছে, রাজেন্দ্র লাল মুখার্জি বা রাজেন্দ্রনাথ মুখার্জি স্মরণীয় কেন? প্রথমেই বলো রাজেন্দ্রনাথ মুখার্জি কে? রাজেন্দ্রনাথ মুখার্জি হচ্ছেন বাংলার একজন স্থপতিকার। স্থপতিকার ইংরেজিতে যাদেরকে আমরা ইঞ্জিনিয়ার বলি, বাংলায় তাদেরকে আমরা বলি স্থপতি। প্রথম লাইনে এটা লিখবে। তারপরে কি লিখবে? তিনি যে জন্য বিখ্যাত, নাম্বার 1, হাওড়া ব্রিজের নকশার পরিকাঠামো করার পেছনে যার অবদান বা যার হাত ধরে হয়েছে তিনি হচ্ছেন রাজেন্দ্রনাথ মুখার্জি। 2, কলকাতায় ভিক্টোরিয়ার মেমোরিয়াল হলের যিনি রূপকার তিনি হচ্ছেন রাজেন্দ্রলাল মুখার্জি। এবং 3, আমরা এটা লিখবো 3 নাম্বার দিয়ে, সেটা হচ্ছে তিনি কটন মিল অর্থাৎ রাজলক্ষ্মী কটন মিলের তিনি কর্ণধার ছিলেন এবং মার্টিন অ্যান্ড কং সঙ্গে তিনি যৌথভাবে কাজ করেছিলেন। এই কারণে রাজেন্দ্রলাল মুখার্জিকে আমরা বলি বাংলার বিশ্বকর্মা। এটা বলেই কিন্তু উত্তরটা কমপ্লিট করবে। তাহলে এইভাবে যদি তুমি লেখো, আরো কিছু উদাহরণ দিই, যেমন
আলেকজান্ডার ডাব স্মরণীয় কেন? প্রথমেই লেখো আলেকজান্ডার ডাবকে লেখো। আলেকজান্ডার ডাব ছিলেন একজন স্কটিশ বাসী, যিনি খ্রিস্ট মিশনারি সংস্থার একজন সক্রিয় সদস্য এবং 1830 সালে তিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, লর্ড ডালহৌসির সাথে মেকলের সঙ্গে ভারতবর্ষের কিছু ভালো ভালো কাজের সঙ্গে তিনি জড়িত। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারেও তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। এইগুলো 1 2 3 4 করে যদি আমি 4টে লাইনে সুন্দর করে পরপর লিখে আসি, কে দেবে না নম্বরটা? নম্বর দেওয়ার জন্য কিন্তু বসে আছে। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা লিখব। আর আবারও বলছি যে উত্তর লেখার সময় অবশ্যই যেটা লক্ষ্য রাখবে, সালটা তুমি না পারলে দেবে না, শুধু বিষয়টাই দিয়ে আসবে। মনে থাকে যেন সাল যে লিখতেই হবে এমন কোনো বিষয় নেই। আমি পাচ্ছি না কিন্তু উত্তরটা জানি, আমি কি ছেড়ে আসবো? দুটো প্রশ্নের মধ্যে একটা উত্তর চেয়েছে আর একটা উত্তর ছাড়া। উত্তর ছাড়াটা যেটা সেটা আমি পারবো, কিন্তু যেটা প্রশ্ন চেয়েছে এই সাল চেয়েছে সেটা আমার মনে নেই, আমি কিন্তু ছেড়ে আসবো না। আমি যেটা জানি সেটা লিখে আসবো। 2 থাকলে আমি 1 পেলাম, কিন্তু তার মানে এই না যে টোটাল প্রশ্নটা আমি ছেড়ে আসবো। অনেক ছেলে মেয়ে কিন্তু এই ভুলগুলো করে, সেটা আমরা দেখে এসেছি। দেখো এরপরে আছে হাজী মোহাম্মদ মহসিন কে, বা হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? এই ধরনের যদি প্রশ্ন আসে আমরা কি লিখব? আমরা বলবো, প্রথমে বলবো হাজী মোহাম্মদ মহসিন কে। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন অকৃতদার ধনী ব্যক্তি। সারা জীবন ধরে তিনি গরিব মানুষের মধ্যে নিজের সম্পদ বিলিয়ে দিয়ে তিনি বিখ্যাত হয়ে গেছেন। এবং শেষে দুটো লাইন বলবো। নাম্বার 1, হুগলির যে ইমামবাড়া এবং হুগলির যে মহসিন কলেজ, সেই দুটির তিনি পৃষ্ঠপোষকতায় তৈরি করে বা তার পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। এবং নাম্বার 2 যে লাইনটা লিখব, তার সমস্ত সম্পত্তিকে ওয়াকফ বোর্ডে দান করে গিয়েছিলেন, যাতে এই মুসলিম সমাজের গরিব এবং অনুন্নত অথচ মেধাবী যারা আছে তাদের উন্নতির জন্য এই অর্থ ব্যয় করার জন্য। বোঝা গেল কি বললাম? এই কারণে হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত হয়ে আছেন। ঠিক এইভাবে তোমরা যদি উত্তরগুলো সম্পূর্ণ করো তাহলে দেখবে খুব সুন্দর জায়গায় তুমি কিন্তু পৌঁছে যাবে। আচ্ছা, এরপরে দেখো যে প্রশ্নটা লেখা আছে এখানে তোমাদের আছে যে উডের ডেসপ্যাচ বলতে কি বোঝো? মেকলে মিনিট কি? শিক্ষার চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? 3 আইন কি? ধর এটা সবাই পারো, তো যেগুলো বললাম তোমরা অলরেডি জানো, কিন্তু জানার মধ্যেও যেন ভুল নাই। ধর প্রথমে 3 আইন বলি। 3 আইন কি? 3 আইন হচ্ছে কি লিখবে যে কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে 3 আইন চালু করতে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল 1872 সালে। 3 আইন বলতে আমরা বুঝি অসবর্ণ বিবাহ, বহু বিবাহ। নাম্বার 2, বাল্য বিবাহ রদ, বহু বিবাহ রদ, সতীদাহ প্রথা রদ। এইগুলো আমরা লিখে আসবো। লিখে কি বলবো? এটাকেই 3 আইন বলা হয়। তাহলে লাস্ট লাইনে লিখবো যে ব্রাহ্ম আন্দোলন, ব্রাহ্ম নেতাদের সর্বাধিক উল্লেখযোগ্য কৃতিত্ব এই ভারতবর্ষে 3 আইন প্রণয়ন। কমপ্লিট করলাম। তাহলে এইভাবে উত্তরগুলো লিখে আসবো। তারপরে দেখো প্রশ্ন আছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? একদম সহজ প্রশ্ন। তুমি কি করবে? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান, 3 জনের নামটা লিখে আসলেই 2 এ 2 পাবে? অসম্ভব। কি লিখতে হবে? যে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় 3 ব্যাপটিস্ট মিশনারির 3 ব্যক্তিত্বকে। 1 উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান। তাহলে প্রথমে কি বললাম? শ্রীরামপুরে এসেছিলেন ব্যাপটিস্ট মিশনারি সংস্থার 3 প্রধানতম ব্যক্তি। এই যে ব্যাপটিস্ট মিশনারি সংস্থা তুমি উল্লেখ করলে, এখানটা কিন্তু গোড়াটা পাকাপোক্ত হয়ে গেল। তারপর 3 জনের নাম দিলে, এর জন্য কি তারা বিখ্যাত? না। তারা কি জন্য বিখ্যাত? 1 শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর মিশন,
তারপরে শ্রীরামপুর থেকে বাইবেলের 26টি ভাষায় তার অনুবাদ প্রকাশিত, বাংলার বিভিন্ন আমাদের এদেশীয় ধর্মগ্রন্থের অনুবাদ প্রকাশিত, মদন মোহনের পাখি সব করে রব, রাতি পোহাইলো কাননে কুসুমকুলি সকলই ফুটিল, সেই শিশু শিক্ষা বইটি এখান থেকে, এবং স্কুল বুক সোসাইটি এইখান থেকে সমস্ত বইগুলো প্রকাশনা হতো, এখান থেকে যেত। আর লাস্টে কি লিখবো? সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, সাপ্তাহিক এবং এই পত্রিকাগুলোর দৈনিক পত্রিকাগুলো জোশুয়া মার্সম্যানের সম্পাদনায় প্রকাশিত হতো। তাহলে এইভাবে আমি যদি লিখি তাহলে কি হচ্ছে, আমার নম্বরটা সুন্দর আছে। তাহলে জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড, তিনজনের কথাই বলা হলো, এবং কি জন্য বিখ্যাত, তাদের প্রচেষ্টা যদি না থাকতো শ্রীরামপুর মিশন তৈরি হতো, তাদের প্রচেষ্টা যদি না থাকতো শ্রীরামপুর প্রেস তৈরি হতো, তাদের প্রচেষ্টা যদি না থাকতো শ্রীরামপুরের যে এখান থেকে আমাদের বাংলা সাহিত্য যে বইগুলো এখান থেকে সাপ্লাই করা হতো, সরবরাহ করতো, সেটা কি হতো? স্কুল বুক সোসাইটির সমস্ত বই এখান থেকে যে যেত, সেটা কি হতো? সুতরাং এইগুলো কিন্তু হতো না। তাই এই জন্য এই শ্রীরামপুর ত্রয়ীদের অবদান অসামান্য। এইভাবে লিখবো। উডের ডেসপ্যাচ, হ্যাঁ উডের ডেসপ্যাচ কাকে বলে তোমরা লিখে এলে যে ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা সংক্রান্ত একটা নির্দেশনামা পাঠান, যেটি উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন বা ভারতের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। কমপ্লিট করে আসলে তুমি, কিন্তু এর সঙ্গে আর দুটো লাইন একটু যোগ করে দেবে, যে উডের ডেসপ্যাচের দুটো সুপারিশ লিখে আসবে। দেখো 7-8টা সুপারিশ ওনার আছে, তার মধ্যে দুটো সুপারিশ তুমি লিখবে। নাম্বার 1, তিনি তার সুপারিশে বলছেন যে অন্তত পক্ষে 3টে প্রেসিডেন্সি, কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ, এই 3টে প্রেসিডেন্সিতে 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা। নাম্বার 1। 2, এখন থেকে অর্থাৎ এই 1854 সালের থেকে আমরা দেখব একটা পরিকল্পিত একটা কাঠামো শিক্ষা বিভাগ তৈরি করা, যে 3টে ভাগে শিক্ষা বিভাগকে বিভক্ত করা হলো, যেটা এর আগে ছিল না। এটা লিখে আসবে 2 নম্বরে। আর প্রথম যেটুকু বললাম ওইটা লিখে এসো, তাহলে উত্তর একেবারে পাক্কা 2-2। কে তোমাকে আটকাবে? আটকানোর কোনো জায়গা নেই। ঠিক এইভাবে এগুলো লিখবে। তারপরে দেখো সংবাদপত্র আর সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? সংবাদপত্র দৈনিকভাবে প্রকাশিত হতো, আর সাময়িক পত্র মাঝে সাঝে প্রকাশিত হতো। সংবাদপত্রের কাগজগুলো তো পাতলা, হালকা এবং তার মূল্য ছিল কম, আর সাময়িক পত্রগুলোর কাগজগুলো ছিল মোটা, বাঁধানো এবং তার লেখাগুলো খুব সুন্দর। সংবাদপত্রগুলোর মধ্য দিয়ে আমরা সমস্তটাই জানতে পারি, A to Z। আর সাময়িক পত্র কোন একটা বিশেষ বিষয়ের ওপরে আলোকপাত করে। এইভাবে আমরা লিখে আসবো। এবার সংবাদপত্রের একটা উদাহরণ দিয়ে দাও, আর সাময়িক পত্রের একটা উদাহরণ দিয়ে দাও, এদিকে হিন্দু পেট্রিয়ট পত্রিকার একটা উদাহরণ দিয়ে দাও, একটি বাংলাবোধিনী পত্রিকার একটা উদাহরণ দিয়ে দাও। এইভাবে যদি আমরা লিখি একদম পারফেক্ট উত্তর হয়ে যাবে। নতুন সামাজিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন? 2 নম্বরের জন্য। আমরা এটা 4 নম্বরের জন্য করে যাব, কিন্তু 2 নম্বরের জন্য কি লিখবো? যে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা 1960 থেকে 70-এর দশকে। বৈচিত্র্যপূর্ণ এই কারণে যে প্রথমে এটি কোথায় শুরু হয়েছিল? ফ্রান্সে, মার্ক ব্রোদেল এদের মতো লোকেদের হাত ধরে। কি বৈচিত্র্যপূর্ণ? যে রাজা মহারাজাদের জায়গায় উচ্চ থেকে নিচে নয়, নিচ থেকে সংশোধনবাদের মধ্য দিয়ে ওপর পর্যন্ত সমস্ত মানুষের কথা লেখা। পুলিন্দ, শবর, মুচি, মেথর, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, সবার জীবন যাত্রা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক, পরিচ্ছদ সমস্তটাই আলোকপাত করা হচ্ছে এই ইতিহাসে। এই জন্য নতুন সামাজিক ইতিহাস বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে ভারতবর্ষে। জ্ঞানেন্দ্র পাণ্ডে, সুমিত সরকার, পার্থ চ্যাটার্জি, রণজিৎ গুহ এই ধারার অন্যতম গবেষক বৃন্দ। সঠিক উত্তর। আমি ফার্নান্ড ব্রোদেলের কথা দিয়ে শুরু করেছি, মার্ক ব্লক দিয়ে শুরু করেছি, লাদুরি দিয়ে শুরু করব, শেষ করব ভারতের জ্ঞানেন্দ্র পাণ্ডে, সুমিত সরকার, রণজিৎ গুহ, পার্থ চ্যাটার্জি এদের মধ্য দিয়ে। কে নম্বরটা কাটবে একটু বলো তো? যে এইভাবে যদি উত্তরটা লিখি কে নম্বরটা কাটবে? নম্বর কাটার কেউ নেই। আর আরেকটা কথা বলি শেষ বেলায়, যে আমরা মানে আমার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি জানুয়ারি মাস থেকে। যারা
অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে তোমাদের ভালোবাসার সহযোগিতা নিয়ে, এবং তোমাদের থেকে অনেকটা আমি সাহায্য পাচ্ছি, অনেকে উৎসাহ দিচ্ছ, তার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। এরপরের ভিডিওতে আমরা নিয়ে আসবো 4 নম্বরগুলো কিভাবে লিখতে হবে।